বন্ধুরা, আজ তোমাদের জন্যে দুষ্টুরানী ব্লগে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে এখন থেকে প্রতিদিন দুপুর 2টায় এবং রাত 10টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি হেডফোনে মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। বন্ধুরা, আজকের গল্পের নাম হল সুন্দরী। লেখক সুমিত্রা বন্দ্যোপাধ্যায়। আলিপুরের বাতাসে আজ এক অদ্ভুত ঘোর লেগে আছে। মেঘলা আকাশ, গরমে ভিজে থাকা রাস্তা আর শহরের কোলাহলের ভেতর দিয়ে হঠাৎ যেন কারো পদধ্বনি শোনা যায়, নরম অথচ দৃঢ়। এই কোলাহলের ভিড়ে অগণিত মানুষের মাঝে দাঁড়িয়ে আছে এক মেয়ে, রূপে গুণে অনন্যা, যার নাম শুনলেই চারপাশের মানুষের চোখে এক অদ্ভুত আলো খেলে যায়। নাম তার সুন্দরী। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে কিছু গোপন কাহিনী, কিছু অদেখা অশ্রু, কিছু দগ্ধ স্মৃতি, যা হয়তো কেউ জানে না। তার হাসির আড়ালে যে বেদনার স্রোত বয়ে চলে, সেই গল্পই আজ আমরা শুনব। এ এক প্রেম, অভিমান, প্রতিশোধ আর ভাগ্যের নির্মম খেলায় ভরা উপাখ্যান, যা তোমাকে প্রথম শব্দ থেকে শেষ লাইন পর্যন্ত বেঁধে রাখবে। শহরের দক্ষিণ প্রান্তে পুরনো লাল ইটের বাড়িটা আজ যেন অন্যরকম সাজে সেজেছে। লোহার গেটের উপরে রঙিন ফুলের মালা, বারান্দায় নীলচে রঙের লাইট জ্বলে উঠছে, আর ভেতর থেকে ভেসে আসছে খিলখিল হাসির শব্দ। এই বাড়ির কর্তা রতনবাবু, 50 বয়স, গম্ভীর অথচ মিষ্টি ব্যবহারের মানুষ, আজ একটু বেশি ব্যস্ত। কারণ তার ভাইঝি সুন্দরী বিদেশ থেকে ফিরছে। 10 বছর আগে খুব ছোট বয়সে সে বাবা মায়ের সঙ্গে লন্ডনে গিয়েছিল। তারপর পড়াশোনা, কাজ, সবকিছু সেখানেই চলছিল। কিন্তু হঠাৎই সে চিঠি পাঠিয়ে বলল, মামা, আমি ফিরতে চাই। অনেক কিছু বলতে হবে গু। রতনবাবু অবাক হলেও কিছু জিজ্ঞেস করেননি। শুধু বলেছিলেন, এসো মা, তোমার জন্য এই বাড়ির দরজা সব সময় খোলা গো। সন্ধ্যা গড়াতেই গাড়ির হর্ন শোনা গেল। গেট খুলে এক সাদা রঙের গাড়ি ঢুকল। দরজা খুলে নেমে এলো এক মেয়ে, উজ্জ্বল ত্বক, লম্বা কালো চুল, চোখে গভীর অথচ কোমল দৃষ্টি। পরনে হালকা নীল শাড়ি, পায়ে সাদা হিল, ঠোঁটে হালকা লালচে লিপস্টিক। রতনবাবু কাছে এসে বলল, আয় মা, কেমন আছিস? সুন্দরী হেসে মাথা নিচু করল। ভালো আছি মামা। আপনার বাড়ির গন্ধ এখনো আগের মতোই গে। কিন্তু বাড়ির অন্য প্রান্তে দাঁড়িয়ে ছিল আরেকজন, রতনবাবুর ছেলে অর্ণব। বয়স 25, সদ্য MBA পাশ করেছে। অর্ণব প্রথমে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল সুন্দরীর দিকে, যেন বহুদিনের হারানো কাউকে খুঁজে পেয়েছে। সুন্দরীর চোখও অর্ণবের চোখে গিয়ে থামল। দুজনের দৃষ্টি এক মুহূর্তের জন্য এক হয়ে গেল। কিন্তু সেই মুহূর্তেই ভেতর থেকে কারো ডাক শোনা গেল, আর তারা দুজনেই দৃষ্টি সরিয়ে নিল। রাতের খাবারের সময় চারপাশে গল্প, হাসি আর পুরনো স্মৃতিচারণ চলছিল। কিন্তু অর্ণব খুব একটা কথা বলছিল না। সুন্দরীও মাঝে মাঝে তাকাচ্ছিল তার দিকে, তারপর দ্রুত চোখ নামিয়ে নিচ্ছিল। হঠাৎ রতনবাবু বলল, অর্ণব, তোরা কাল সকালে সুন্দরীকে শহরটা ঘুরিয়ে দেখিয়ে দে। অনেকদিন পর ফিরেছে গি। অর্ণব মাথা নেড়ে বলল, ঠিক আছে বাবা। কিন্তু তার ভেতরে তখন যেন এক অদ্ভুত আগুন জ্বলে উঠেছে। এই মেয়ে শুধু মামাতো বোন নয়, তার চোখে যেন এক অজানা টান, এক রহস্যের গোপন দরজা খুলে দিচ্ছে। আর অর্ণব জানে, সেই দরজার ভেতরে ঢুকলে হয়তো জীবন আর আগের মতো থাকবে না। যখন সবাই ঘুমিয়ে পড়ল, অর্ণব বারান্দায় দাঁড়িয়ে শহরের আলো দেখছিল। হঠাৎ পেছন থেকে মৃদু শব্দ, তুমি এখনো জেগে আছো? অর্ণব ঘুরে দেখল, সুন্দরী দাঁড়িয়ে আছে, কাঁধে হালকা শাল, চুল খোলা, চোখে যেন কিছু প্রশ্ন। অর্ণব কিছু না বলে শুধু হাসল। সুন্দরী ধীরে ধীরে কাছে এসে বলল, শহরটা বদলে গেছে, কিন্তু কিছু কিছু জিনিস এখনো আগের মতো আছে গি। অর্ণব বলল, হয়তো। আর কিছু জিনিস বদলাবে না কোনো দিন গু। দুজনের চোখ আবার মিলল, আর সেই মুহূর্তে বাতাসে যেন কিছু অদৃশ্য স্রোত বইতে লাগল। রাতের সেই চোখে চোখে কথা বলার পর অর্ণব ঘুমোতে পারেনি। শুয়ে থেকেও বারবার মনে পড়ছিল সুন্দরীর সেই মৃদু হাসি, গভীর চোখো, আর কণ্ঠের নরম কম্পন। যেন বহু বছর আগের একটা অসমাপ্ত গল্প, যা নতুন করে লেখা শুরু হয়েছে। ভোরবেলা পাখির ডাক আর হালকা ঠান্ডা হাওয়া গায়ে লাগতেই অর্ণব উঠে পড়ল। ড্রয়িং রুমে এসে দেখল, সুন্দরী ইতিমধ্যেই তৈরি হয়ে বসে আছে, সাদা কুর্তি আর হালকা গোলাপি ওড়না, চুলে খোপা, কানে ছোট মুক্তোর দুল। অর্ণব একটু অবাক হয়ে বলল,
এত সকালে তৈরি হয়ে গেলে? সুন্দরী হেসে উত্তর দিল, তুমি তো বলেছিলে শহরটা ঘুরিয়ে দেখাবে। আমি ভেবেছিলাম সকালেই বেরোলেই ভালো হবে গু। অর্ণব মুচকি হাসল। তাহলে চলো, শহর আজ তোমাকে নতুন করে দেখবে গু। দুজনের যাত্রা শুরু হল। প্রথমে তারা গেল গঙ্গার ধারে। ভোরের কুয়াশার মধ্যে সূর্যের আলো গঙ্গার জলে পড়ছিল, আর সেই রঙও যেন সুন্দরীর চোখে মিশে যাচ্ছিল। অর্ণব তাকিয়ে থাকলেও কিছু বলল না। তারপর তারা গেল কলেজ স্ট্রিটে। বইয়ের দোকান, চায়ের ভার আর মানুষের ভিড়ের মধ্যে সুন্দরী যেন হারিয়ে যাচ্ছিল। একটা পুরনো বই হাতে নিয়ে বলল, এই বইটা আমি ছোটবেলায় পড়েছিলাম। মামার লাইব্রেরিতেই ছিল গু। অর্ণব একটু হেসে বলল, মনে আছে তুমি পড়তে পড়তে মাঝরাতে ঘুমিয়ে পড়তে, আর বই তোমার মুখের উপর থাকত উ। সুন্দরী হেসে তাকালো অর্ণবের দিকে, সেই হাসি যেন তার বুকের গভীরে গিয়ে লাগল। দুপুরে তারা গেল এক পুরনো ক্যাফেতে। অর্ণবের অভ্যেস ছিল এখানে কফি খাওয়া, কিন্তু আজ কফির স্বাদ যেন অন্যরকম লাগছিল। সুন্দরী জানালার ধারে বসে বাইরে তাকাচ্ছিল, আর হালকা বাতাসে তার ওড়না উড়ে এসে অর্ণবের হাতে জড়িয়ে গেল। সুন্দরী চমকে বলল, ওহ, সরিয়ে দাও উ। অর্ণব ধীরে ধীরে ওড়নাটা ছাড়ালো, কিন্তু চোখ সরালো না তার মুখ থেকে। কয়েক মুহূর্ত নীরব থাকার পর অর্ণব বলল, সুন্দরী, তুমি ফিরে এলে কেন? সুন্দরীর চোখে হালকা কুয়াশা জমল। সে ধীরে বলল, সবকিছু বলার সময় এখনো আসেনি অর্ণব, কিন্তু একদিন বলবো, সব বলবো উ। অর্ণব শুধু মাথা নেড়ে চুপ করে গেল, কিন্তু তার মনে প্রশ্নের ঢেউ থামল না। বিকেলের দিকে যখন তারা বাড়ি ফিরছিল, রতনবাবু বারান্দায় দাঁড়িয়ে হাসিমুখে তাদের দেখছিলেন। কিন্তু সেই হাসির আড়ালে যেন এক অদ্ভুত চিন্তার রেখা ছিল। যেন তিনি কিছু আন্দাজ করছেন, যা এখনো কেউ জানে না। রাতের খাবারের সময়ও সুন্দরী আর অর্ণবের চোখে সেই দিনের পুরো যাত্রার স্মৃতি খেলে যাচ্ছিল। অথচ কথায় কিছু প্রকাশ পেল না। কিন্তু গভীর রাতে ঘুমন্ত বাড়ির নিস্তব্ধতার মধ্যে বারান্দার দিকে আবার পায়ের শব্দ শোনা গেল। সুন্দরী দাঁড়িয়ে আছে চাঁদের আলোয়, চুল খোলা, হাতে এক কাপ চা। অর্ণব ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি কি আমার মতো ঘুমাতে পারছো না? সুন্দরী হেসে উত্তর দিল, হয়তো, কিংবা হয়তো আমি কারো অপেক্ষা করছি গি। অর্ণবের বুকের ভেতর ধক করে উঠল। সে ধীরে জিজ্ঞেস করল, আমার? সুন্দরী সরাসরি উত্তর দিল না, শুধু এক মৃদু হাসি ছুড়ে দিয়ে চায়ের কাপটা অর্ণবের হাতে দিয়ে চলে গেল। এই মুহূর্তে অর্ণব জানত না, এ শুধু শুরু। সামনে অপেক্ষা করছে এমন সব বাঁক, যা তাদের দুজনের জীবনকে একেবারে বদলে দেবে। ভোরের প্রথম আলোয় শহর তখনও পুরো জাগেনি। আকাশে পাতলা কুয়াশার আস্তরণ, আর দূরে পাখিদের ডাক। অর্ণবের ঘুম ভাঙল ফোনের হালকা কম্পনে। চোখ কচলাতে কচলাতে ফোন হাতে নিয়ে দেখল, মেসেজ এসেছে সুন্দরীর থেকে। আজ সন্ধ্যায় ছাদে আসবে? কিছু কথা আছে কি? অর্ণবের বুক ধুকপুক শুরু হয়ে গেল। যেন সেই মেসেজের অক্ষরগুলো তার রক্তে নতুন আগুন ঢেলে দিল। সারাদিন কাজের ভান করলেও মন ছিল একটাই জায়গায়, সন্ধ্যা আর ছাদে দেখা। সন্ধ্যা নামতেই আকাশে ম্লান লাল আভা ছড়িয়ে পড়ল। বাড়ির ছাদে বাতাস ছিল ঠান্ডা, চুল উড়িয়ে দিচ্ছিল বারবার। সুন্দরী সেখানে দাঁড়িয়েছিল, গা সবুজ শাড়িতে, কপালে ছোট টিপ, আর চোখে গভীর এক ছায়া। অর্ণব ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, তুমি আমাকে ডাকলে? সুন্দরী সামান্য হাসল। হ্যাঁ, ডাকতেই হয়েছিল। কিছু কথা অনেক দিন ধরে বুকে চেপে রেখেছি, আর রাখতে পারছি না গি। অর্ণব কৌতূহল নিয়ে বলল, কি কথা? সুন্দরী এক মুহূর্ত চুপ করে আকাশের দিকে তাকাল, যেন শব্দগুলো ঠিক করার চেষ্টা করছে। তারপর ধীরে বলল, অর্ণব, আমি এখানে শুধু মামার সঙ্গে দেখা করতে আসিনি। আমি এসেছি আমার নিজের একটা সত্যি খুঁজে বের করতে গু। অর্ণবের কপালে ভাঁজ পড়ল। সত্যি? কিসের সত্যি? সুন্দরী সরাসরি উত্তর না দিয়ে মৃদু স্বরে বলল, তুমি কি জানো, আমার বাবার মৃত্যুর পর আমাদের জীবনে যে মানুষটা সবকিছু সামলেছিল, সেই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। অর্ণব চমকে উঠল। মানে, তুমি কি বলতে চাইছ? সুন্দরী চোখ নামিয়ে ফিসফিস করে বলল, এখন সব বলতে পারবো না, কিন্তু আমি জানি সেই মানুষ এখনো আমাদের চারপাশে আছে গি। অর্ণব আরও কাছে এসে বলল, তুমি কি বোঝাচ্ছ মামা?
সুন্দরী চোখ তুলে তাকালো, সেই দৃষ্টি অর্ণবকে অদ্ভুতভাবে কাঁপিয়ে দিল। হয়তো হয়তো না। আমি নিশ্চিত হওয়ার আগে কিছু বলতে চাই না গে। এক মুহূর্ত নীরবতা। হঠাৎ একটা ঝাপটা হাওয়া এলো, আর সুন্দরীর শাড়ির আঁচল উড়ে এসে অর্ণবের কাঁধে পড়ল। দুজনের চোখ মিলল, সেই চোখে ছিল ভয়ের ছাপ, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক অদ্ভুত আকর্ষণ, যা তারা কেউই অস্বীকার করতে পারছিল না। অর্ণব আস্তে বলল, তুমি যদি বিপদে থাকো, আমি আছি সবসময়। সুন্দরী মৃদু হাসল। আমি জানি, কিন্তু কিছু লড়াই একা লড়তে হয় অর্ণব গু। ঠিক তখনই ছাদের সিঁড়ির দিক থেকে কারো পায়ের শব্দ শোনা গেল। সুন্দরী দ্রুত আঁচল ঠিক করে দূরে সরে দাঁড়াল। সিঁড়ি বেয়ে উপরে এলেন রতনবাবু, হাতে এক কাপ চা। এখানে? সন্ধ্যা ঠান্ডা হয়ে আসছে, নিচে চলে এসো। অর্ণব আর সুন্দরী একে অপরের দিকে একবার তাকিয়ে নীরবে সিঁড়ি দিয়ে নেমে গেল। কিন্তু সেই রাতে দুজনের মনেই একই প্রশ্ন ঘুরছিল, সত্যিই কি রতনবাবু সেই মানুষ যাকে সুন্দরী সন্দেহ করছে? রাতটা অর্ণবের জন্য ভীষণ অস্থির ছিল। বিছানায় শুয়েও তার কানে বারবার বাজছিল সুন্দরীর সেই কথাগুলো, আমার জীবনের সবচেয়ে বড় শত্রু এখনও আমাদের চারপাশে আছে গি। শত্রু? এবং সে হয়তো রতনবাবু? অর্ণব যতই ভাবছিল, ততই মনে হচ্ছিল বিষয়টা শুধু পরিবারের ব্যাপার নয়, এর মধ্যে আরও কিছু আছে, যা হয়তো সুন্দরী এখনও বলতে চাইছে না। পরের দিন সকালে রতনবাবু নাস্তার টেবিলে হাসিমুখে খবরের কাগজ পড়ছিলেন। সুন্দরী তার পাশের চেয়ারটিতে বসল, কিন্তু মুখে সেই পুরনো হাসি নেই। অর্ণবের চোখে সেটা ধরা পড়ল। রতনবাবু হঠাৎ বলল, সুন্দরী, কালকে সন্ধ্যায় আমার এক বন্ধুর বাড়ি যাব। ওরা অনেকদিন পর দেখা করতে চাইছে গি। সুন্দরী কৃত্রিম হাসি দিল। ঠিক আছে মামাই। অর্ণব তখনই বুঝল, এই নিমন্ত্রণ হয়তো ঘটনাচক্র নয়। দুপুরে সুন্দরী একা বসে বারান্দায় বই পড়ছিল। অর্ণব ধীরে এসে দাঁড়াল। আমাকে সত্যিটা বলবে না? সুন্দরী বই বন্ধ করে তার দিকে তাকাল। অর্ণব, আমি যা জানি তা যদি সত্যি হয়, তবে এই বাড়ির দেয়ালও হয়তো আমার শত্রু গো। অর্ণব অবাক হয়ে বলল, তুমি কি জানো, তুমি এখন যেভাবে কথা বলছো তাতে আমি আরও চিন্তিত হয়ে যাচ্ছি। সুন্দরী হালকা হাসল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। চিন্তা করো না, আমি একা লড়াই করতে শিখেছি। অর্ণব এক পা এগিয়ে এসে নিচু স্বরে বলল, কিন্তু আমি চাই না তুমি একা থাকো গো। সুন্দরীর চোখে মুহূর্তের জন্য এক ফোঁটা জল চিকচিক করল। সে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল। সেই সন্ধ্যায় রতনবাবু, সুন্দরী আর অর্ণব সবাই মিলে বেরোলেন। গাড়ি শহরের প্রান্তের দিকে এগোতে লাগল। রাস্তার ধারে পুরনো বটগাছ, আধো আলোয় ঢাকা গলি, অর্ণবের মনে হচ্ছিল তারা যেন ধীরে ধীরে কোনো রহস্যের দিকে এগোচ্ছে। রতনবাবুর বন্ধুর বাড়ি পৌঁছাতেই সুন্দরীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। অর্ণব সেটা স্পষ্টই টের পেল। ভেতরে ঢুকে কয়েকজন মানুষ হাসি মুখে অভ্যর্থনা জানাল, কিন্তু সুন্দরী কারো দিকে তাকাল না, শুধু এক কোণে বসে রইল। একজন বৃদ্ধ লোক এসে বলল, আরে তুমি তো অনেক বড় হয়েছ সুন্দরী, চিনতে পারছ আমাকে? সুন্দরী ঠান্ডা গলায় উত্তর দিল, চিনি ঘ। অর্ণব লক্ষ্য করল, সেই বৃদ্ধের দিকে তাকানোর সময় সুন্দরীর চোখে কেমন একটা জমে থাকা ঘৃণা। খাবারের সময় হালকা আলাপ চলছিল, কিন্তু অর্ণবের মন একদম শান্ত ছিল না। টেবিলের নিচে সে হঠাৎ টের পেল সুন্দরীর হাত সামান্য কাঁপছে। সে ধীরে নিজের হাত এগিয়ে দিয়ে তার আঙুলে স্পর্শ করল, যেন নীরবে বলছে, আমি আছি। সুন্দরী তার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস ফেলল, তারপর আবার মুখ ঘুরিয়ে নিল। ফিরতি পথে গাড়ির ভেতর নীরবতা। রতনবাবু ড্রাইভারের পাশে বসা, আর পিছনে অর্ণব আর সুন্দরী। শহরের আলো পেছনে ফেলে যখন তারা বাড়ির দিকে ফিরছিল, তখন অর্ণব আস্তে বলল, আজ সেই বৃদ্ধ লোকটার দিকে তুমি যেভাবে তাকাচ্ছিলে, সেই কি তোমার শত্রু? সুন্দরী ঠোঁট কামড়ে ধরে ফিসফিস করে বলল, হ্যাঁ, আর সেই আমার বাবার মৃত্যুর আসল কারণ কে। অর্ণব স্তব্ধ হয়ে গেল। সেদিন রাতে অর্ণব একদম ঘুমোতে পারল না। বিছানায় এপাশোপাশ করতে করতে তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল সুন্দরীর ফিসফিস করা সেই কথাগুলো। সেই আমার বাবার মৃত্যুর আসল কারণ কে। পরের সকালে বারান্দায় এসে দেখল সুন্দরী একা বসে আছে, হাতে গরম চায়ের কাপ, চোখে দূরের দিকে চেয়ে থাকা এক অদ্ভুত শূন্যতা। অর্ণব আস্তে গিয়ে বলল, তুমি চাইলে আজই সব বলতে পারো, নইলে আমি একটুও শান্তি পাব না ঘি। সুন্দরী দীর্ঘশ্বাস ফেলে বলল, শুনতে চাও?
তবে শুনো, কিন্তু মনে রেখো এই গল্প শুধু আমার নয়, আমার পুরো জীবনের গু। 10 বছর আগে সুন্দরীর বয়স তখন মাত্র 16। বাবা ছিলেন এক বিখ্যাত ব্যবসায়ী, মায়ের সঙ্গে সংসার ছিল সচ্ছল। কিন্তু ব্যবসার ভেতরে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। বাবার এক ঘনিষ্ঠ সহযোগী রাঘবেন্দ্র সিংহ ধীরে ধীরে ব্যবসার নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চেয়েছিল। বাবা তাকে বারবার বিশ্বাস করেছিলেনও, কিন্তু সেই বিশ্বাসই শেষ পর্যন্ত হয়ে উঠেছিল মৃত্যুর কারণ। একদিন হঠাৎ বাবার গাড়ি দুর্ঘটনায় পড়ে যায়। সবাই বলল এটা ছিল অ্যাক্সিডেন্ট, কিন্তু সুন্দরী এক রাতে বাবার পুরনো ডায়েরি খুঁজে পায়, যেখানে স্পষ্ট লেখা ছিল, আমার মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয় তবে সে রাঘবেন্দ্র। মা তখন ভয়ে মুখ বন্ধ করে রাখলেন, আর মামা রতনবাবু সবকিছু সামলে সুন্দরীকে বিদেশে পাঠিয়ে দিলেন। কিন্তু যাওয়ার আগে সুন্দরীর মনে একটাই প্রতিজ্ঞা পাকা হয়ে গেল, আমি ফিরব, আর সত্যিটা প্রকাশ করব গো। অর্ণব শোনার পর একদম চুপ করে রইল। তারপর ধীরে বলল, তাহলে কাল রাতে যে বৃদ্ধ লোকটার সঙ্গে তোমার দেখা হলো গু? সুন্দরী মাথা নেড়ে বলল, হ্যাঁ, সেই রাঘবেন্দ্র। আর আজও সে মামার ঘনিষ্ঠ বন্ধু হয়ে আছে গি। অর্ণব অবাক হয়ে বলল, তুমি কি ভাবছো মামা সব জানেন? সুন্দরীর চোখে জল চিকচিক করল। জানি না, কিন্তু ভয় হয় গু। দুজনেই কিছুক্ষণ নীরব থাকল। বাতাসে তখন হালকা বৃষ্টির গন্ধ, আকাশ ধূসর হয়ে আসছে। হঠাৎ অর্ণব হাত বাড়িয়ে সুন্দরীর আঙুল ধরল। আমি তোমার পাশে আছি, তুমি একা নও। সুন্দরী ধীরে তার হাতটা চেপে ধরল। তুমি জানো না এই কথাটা আমার জন্য কত বড় আশ্বাস। তাদের সেই মুহূর্ত যেন সময়কে আটকে দিল। কিন্তু ঠিক তখনই নিচ থেকে রতনবাবুর ডাক ভেসে এলো, সুন্দরী, আজ বিকেলে আবার বাইরে যেতে হবে, রাঘবেন্দ্র তোমার সঙ্গে কিছু কথা বলতে চায়। সুন্দরী আর অর্ণবের চোখ একে অপরের দিকে গেল। সেই চোখে ছিল ভয়, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক নীরব যুদ্ধ ঘোষণার দিতা। বিকেলের আলো তখন ধীরে ধীরে সোনালি থেকে গা কমলাতে রূপ নিচ্ছে। আকাশের কোণে কয়েকটা কালো মেঘ জমেছে, হাওয়ার মধ্যে বৃষ্টির গন্ধ ভাসছে। রতনবাবুর গাড়ি এসে দাঁড়ালো শহরের এক পুরনো রেস্তোরাঁর সামনে। রতনবাবু হাসি মুখে বললেন, চলো ভেতরে চলি, রাঘবেন্দ্র অনেকদিন ধরে তোমার সঙ্গে দেখা করতে চাইছিল গু। সুন্দরীর ঠোঁটের কোণে হালকা টান পড়ল, যা হাসি নয়, এক ধরনের ঠান্ডা প্রস্তুতি। অর্ণব তার পাশে হাঁটতে হাঁটতে নিচু স্বরে বলল, তুমি চাইলে আমি কথায় জড়িয়ে দিতে পারি, যেন তুমি বেশি কথা বলতে না হয় গি। সুন্দরী কেবল মাথা নেড়ে সম্মতি দিল। রেস্তোরাঁর ভেতরে ঢুকতেই এক কোণের টেবিলে বসা রাঘবেন্দ্র সিংহ চোখে পড়ল। সাদা চুল, কিন্তু চোখে এখনও সেই তীক্ষ্ণ দৃষ্টি, যা অর্ণবের মনে হঠাৎ এক ঠান্ডা স্রোত বয়ে দিল। রতনবাবু পরিচয় করিয়ে দিলেন, এই হচ্ছে রাঘবেন্দ্রদা, আর এ আমার ভাগ্নি সুন্দরী। আর ও অর্ণব, আমাদের খুব কাছের ছেলে গু। রাঘবেন্দ্র দাঁড়িয়ে উঠে হাত বাড়ালেন। সুন্দরী, তোমাকে শেষবার দেখেছিলাম তুমি কেবল এক কিশোরী, এখন তো পুরো রূপসী গু। সুন্দরীর চোখে একটু উষ্ণতা নেই, শুধু শীতল সৌজন্য। সময় বদলায়, মানুষও। আলাপ শুরু হল। রাঘবেন্দ্র ব্যবসার পুরনো দিনের গল্প বলতে লাগলেন, আর রতনবাবু তাতে হেসে যোগ দিচ্ছেন। কিন্তু অর্ণব লক্ষ্য করল, রাঘবেন্দ্র যতই কথা বলছে, সুন্দরীর আঙুল ততই ধীরে ধীরে চায়ের কাপের হাতলে চাপ বাড়াচ্ছে। এক পর্যায়ে রাঘবেন্দ্র হঠাৎ বললেন, তোমার বাবা ছিল আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তার মৃত্যুর পর আমি চেষ্টা করেছি তোমাদের যতটুকু পারি সাহায্য করতে গু। এই কথায় সুন্দরীর গলা শক্ত হয়ে গেল। আপনি কি নিশ্চিত আপনি শুধুই সাহায্য করেছিলেনও? রতনবাবু কিছুটা অস্বস্তি নিয়ে বললেন, সুন্দরী, এইভাবে। কিন্তু অর্ণব তখনই হেসে বলল, আরে ও তো কেবল প্রশ্ন করছে মামা, পুরনো দিনের কথা তো সবার মনে আলাদা রকমভাবে থাকে গি। খাবার শেষে রাঘবেন্দ্র যখন দাঁড়িয়ে বিল দিতে যাচ্ছিলেন, অর্ণব হঠাৎ নিজের ফোন বের করে কানের কাছে ধরল, যেন কথা বলছে। হ্যাঁ, ঠিক আছে, ভিডিও রেকর্ড চালু আছে গু। সুন্দরীর চোখ বিস্ফারিত, কিন্তু কিছু বলল না। রাঘবেন্দ্র এক মুহূর্ত থেমে অর্ণবের দিকে তাকালেন, সেই দৃষ্টিতে ছিল হালকা সন্দেহ। ফিরতি পথে গাড়ির ভেতর নীরবতা। বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। রতনবাবু গুনগুন করে গান ধরেছেন, কিন্তু পিছনের সিটে বসা সুন্দরী আর অর্ণবের চোখে চোখ পড়তেই এক নিঃশব্দ বোঝাপড়া হল। আজ অর্ণব রাঘবেন্দ্রের চোখে সন্দেহের প্রথম বীজ বপন করেছে। রাতটা ছিল টানা বৃষ্টিতে ভেজা।
শহরের রাস্তায় স্ট্রিট লাইটের আলো বৃষ্টির ফোঁটায় ঝাপসা হয়ে যাচ্ছিল। সুন্দরী নিজের ঘরে জানালার ধারে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল, কিন্তু তার মন অন্য কোথাও। অর্ণবও ঘুমোতে পারেনি। বিকেলের ঘটনার পর থেকে তার মনে হচ্ছিল রাঘবেন্দ্র নিশ্চয়ই এখন তার দিকে নজর রাখছে। পরদিন দুপুরে রতনবাবু অফিসে বেরিয়ে যাওয়ার পর বাড়ির নিচতলার লিভিং রুমে অর্ণব কফি খাচ্ছিল। ঠিক তখনই ফোনে এক অপরিচিত নম্বর থেকে কল এলো। অর্ণব ধরতেই অপর প্রান্ত থেকে এক গম্ভীর কণ্ঠ। তুমি তো অর্ণব, তাই না? রাঘবেন্দ্র সিংহের সঙ্গে দেখা হয়েছিল। অর্ণব চমকে উঠল। আপনি কে? লোকটা হেসে বলল, তুমি আমার ব্যাপারে জানতে চাইছ, আর আমি তোমার ব্যাপারে জানতে চাইছি। খেলা তো সমান হওয়া উচিত কি? কল কেটে গেল। অর্ণব বুঝল রাঘবেন্দ্র ইতিমধ্যেই খোঁজখবর শুরু করেছে। সন্ধ্যায় সুন্দরীর সঙ্গে বারান্দায় দেখা হল। বৃষ্টির ফোঁটা তখনও টুপটাপ পড়ে যাচ্ছিল, বাতাসে ভিজে মাটির গন্ধ। অর্ণব গম্ভীর মুখে বলল, ও তোমার উপর নজর রাখছে। আজ অচেনা নম্বর থেকে ফোন এলো গো। সুন্দরী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অর্ণব, আমি তোমাকে একটা কথা আজ পর্যন্ত বলিনি। কারণ ভেবেছিলাম বললে হয়তো তুমি জড়িয়ে পড়বে গি। অর্ণব এগিয়ে এসে তার চোখে চোখ রাখল। আমার কাছে কিছু লুকিয়ে রাখবে না গি। সুন্দরী ধীরে ধীরে বলতে শুরু করল, বাবার মৃত্যুর কিছুদিন আগে আমি দুর্ঘটনাক্রমে তার স্টাডি রুমে ঢুকে পড়েছিলাম। তখন দেখি তিনি কারো সঙ্গে ফোনে ঝগড়া করছেন, বলছিলেন তুমি যা করছো সেটা একদিন তোমার জন্য কাল হবে। তারপর কয়েকদিনের মধ্যে সেই দুর্ঘটনা। কিন্তু সবচেয়ে বড় কথা, বাবার মৃত্যুর পর এক রাতে আমি দেখেছিলাম মামা আর রাঘবেন্দ্র গোপনে দেখা করছে। আর তাদের কথায় আমি স্পষ্ট শুনেছিলাম সব কিছু মিটে গেছে। অর্ণব শ্বাস বন্ধ করে শুনছিল। মানে তুমি সন্দেহ করছো তোমার মামাও? সুন্দরী চোখ নামিয়ে বলল, হয়তো, কিন্তু প্রমাণ নেই। আর এই প্রমাণ ছাড়া কিছু করলে সেটা আমাদের জন্য বিপদ ডেকে আনবে গু। অর্ণবের মনে তখন একটাই চিন্তা, প্রমাণ খুঁজে বের করতে হবে, যে করেই হোক। ঠিক তখনই নিচ থেকে দরজায় কড়া নাড়ার শব্দ এলো। রতনবাবু ফিরেছেন না, তাহলে এত রাতে কে আসতে পারে? সুন্দরী আর অর্ণব একে অপরের দিকে তাকালো। দরজা খোলার সঙ্গে সঙ্গেই দেখা গেল রাঘবেন্দ্র দাঁড়িয়ে আছে, ভিজে রেইনকোট পরে, ঠোঁটে হালকা হাসি। আমার সঙ্গে একটু কথা আছে, সে বলল। বাইরে তখন টানা বৃষ্টি। বারান্দার পাশে গাছের পাতায় ফোঁটা জমে ভারী হয়ে পড়ছে। রাঘবেন্দ্র ভিজে রেইনকোট খুলে চেয়ারে রাখল, তার চোখ সরাসরি অর্ণবের দিকে। তুমি কি আমার সঙ্গে একটু বাইরে আসবে? সে বলল, কণ্ঠে অদ্ভুত শান্তি, কিন্তু সেই শান্তির ভেতরে চাপা হুমকি স্পষ্ট। সুন্দরী সাথে সাথেই বলল, কথা থাকলে এখানেই বলুন গে। রাঘবেন্দ্র হেসে উত্তর দিল, না না, কিছু কথা চার দেয়ালের ভেতর বলা ভালো না। অর্ণব, চলো গু। অর্ণব ভেতরে ভেতরে সতর্ক হয়ে তার সঙ্গে বাড়ির সামনের ছাউনির নিচে গেল। বৃষ্টি তখন কাচের মতো ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে। রাঘবেন্দ্র হাতের সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়ল, তারপর ধীরে বলল, তুমি খুব কৌতূহলী ছেলে অর্ণব। কিন্তু কৌতূহল সব সময় ভালো নয়। কখনো কখনো সেটা মানুষকে খুব বিপদে ফেলে গুই। অর্ণব চুপ করে তার চোখে তাকিয়ে রইল। রাঘবেন্দ্র আবার বলল, তুমি যদি সত্যি এই বাড়িতে থাকতে চাও, তবে অতীত নিয়ে বেশি খোঁজাখুঁজি করো না। বুঝতে পারছ তো? অর্ণব ঠান্ডা স্বরে উত্তর দিল, আপনার ভয়টা কেন হচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি গু। রাঘবেন্দ্র হালকা হাসল, কিন্তু সেই হাসি ছিল বিষ মেশানো। তুমি খুব বুদ্ধিমান। কিন্তু বুদ্ধিমানরা অনেক সময় খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। তারা ভেতরে ফিরল। সুন্দরী তখনও দাঁড়িয়ে আছে, তার চোখে অজানা উদ্বেগ। রাঘবেন্দ্র সোফায় বসে এক কাপ চা হাতে নিয়ে বলল, সুন্দরী, তোমার বাবার পুরনো কিছু কাগজপত্র আমার কাছে আছে। মনে হয় তোমার দেখা উচিত। সুন্দরী বিস্মিত হয়ে বলল, আপনার কাছে বাবার কাগজপত্র কেন থাকবে? রাঘবেন্দ্র কাঁধ ঝাঁকাল, ওই তো পুরনো দিনের কথা। কাল বিকেলে আমার বাড়িতে এসে দেখে যেও। তোমার অনেক ভুল ধারণা মিটে যাবে গু। রতনবাবু তখন ঘরে ফিরলেন এবং হাসি মুখে বললেন, দারুণ, কাল বিকেলেই চলবে সুন্দরী। রাঘবেন্দ্রদার কাছে গেলে অনেক কিছু শিখতে পারবে গি। সুন্দরী কিছু বলল না, শুধু অর্ণবের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল অনিশ্চয়তা, ভয় আর এক টুকরো চ্যালেঞ্জ।
অর্ণব তখন মনে মনে ঠিক করে ফেলল, কাল রাঘবেন্দ্রর বাড়িতে যাই হোক, সে একা সুন্দরীকে যেতে দেবে না। পরের দিন বিকেলে আকাশে ছিল হালকা মেঘ, বাতাসে শীতের ইঙ্গিত। রতনবাবু নিজেই গাড়ি চালিয়ে সুন্দরী আর অর্ণবকে রাঘবেন্দ্রের বাড়িতে নিয়ে গেলেন। বাড়িটা শহরের এক নির্জন প্রান্তে, বিশাল লোহার গেট আর উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। ভেতরে ঢুকতেই চোখে পড়ল গাছ, সবুজ লনে সারি সারি পুরনো গাছ, আর বাড়ির জানালাগুলো যেন সবসময় বাইরের দৃষ্টি থেকে লুকিয়ে থাকে। রাঘবেন্দ্র গেটের সামনে দাঁড়িয়ে তাদের স্বাগত জানাল। এসো, ভেতরে এসো, তোমাদের জন্য আমি কিছু বিশেষ এনেছি। সালনে ঢুকে বসতে না বসতেই সে এক কাঠের বাক্স টেনে আনল। বাক্সটার উপর পুরনো চামড়ার কভার আর লোহার তালা লাগানো। চাবি ঘুরিয়ে তালা খুলে সে কয়েকটা ফাইল টেবিলে রাখল। এগুলো তোমার বাবার অফিসের পুরনো রেকর্ড, রাঘবেন্দ্র বলল। তুমি চাইলে এখানেই দেখে নিতে পারো। সুন্দরী প্রথম ফাইলটা খুলতেই চোখে পড়ল কিছু জমির দলিল, সই বাবার হাতের লেখা। কিন্তু দ্বিতীয় ফাইলটা খুলতেই অর্ণব থেমে গেল। ভেতরে কয়েকটা হাতে লেখা চিঠি, যেগুলোতে বাবার সই আছে, কিন্তু তার ভাষা যেন চাপা হুমকির মতো। একটা চিঠিতে লেখা, তুমি যদি সেই প্রমাণ নষ্ট না করো তাহলে আমিও চুপ করে থাকব না। অর্ণব চিঠিটা হাতে নিয়ে বলল, এগুলো কার জন্য লেখা? রাঘবেন্দ্র হেসে বলল, ওই তো ব্যবসার রাজনীতি। সবাই সবসময় একে অপরকে ভালোবাসে না। ঠিক তখনই সুন্দরী আরেকটা কাগজ বের করল, পুরনো সাদাকালো একটা ছবি। ছবিতে তার বাবা রাঘবেন্দ্র, আর অবাক হয়ে দেখল রতনবাবু দাঁড়িয়ে আছেন। তিনজনের মুখে অদ্ভুত গম্ভীরতা, আর পেছনে গুদামের মতো এক জায়গা। সুন্দরী অবিশ্বাসের সুরে বলল, এটা কোন জায়গা? রাঘবেন্দ্র হালকা কাশলেন। পুরনো দিনের কথা এখন মনে নেই। কিন্তু অর্ণব লক্ষ্য করল রাঘবেন্দ্র এই প্রশ্নে সামান্য অস্থির হয়ে উঠেছে। ঠিক তখনই ঘড়ির দিকে তাকিয়ে রতনবাবু বললেন, আচ্ছা, আজ অনেক দেরি হয়ে যাচ্ছে, পরে বাকি কাগজপত্র দেখা যাবে। বাড়ি ফেরার পথে অর্ণব চুপচাপ থাকল, কিন্তু তার মাথায় একটা জিনিস ঘুরছিল, ছবির গুদামটা চেনা চেনা লাগছে। সে মনে মনে ঠিক করল এই জায়গাটা খুঁজে বের করতেই হবে। সন্ধ্যা পেরিয়ে রাত। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু অর্ণবের চোখে ঘুম নেই। রাঘবেন্দ্রর দেওয়া সেই পুরনো ছবিটা সে বিছানায় বসে বারবার দেখছে। ছবির পেছনে হালকা করে কিছু লেখা আছে, এখানেই সব শেষ হয়েছিল। পরদিন ভোরে অর্ণব একটা ছোট ব্যাগে ক্যামেরা আর টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। সে শহরের পুরনো মানচিত্র দেখে আন্দাজ করেছিল ছবির গুদামটা সম্ভবত নদীর ধারের পরিত্যক্ত শিল্প এলাকায়। প্রায় 1 ঘন্টা হাঁটার পর সে গুদামটার সামনে পৌঁছল। মরচে ধরা লোহার গেট, দেয়ালে লতাপাতা আর ভিতরে অদ্ভুত নীরবতা। গেটের ফাঁক দিয়ে ভেতরে ঢুকতেই এক ঝাপটা বাসি ধুলো আর পুরনো কাঠের গন্ধ নাকে এল। চারপাশে ভাঙা বাক্স, ছেঁড়া বস্তা আর কাগজের স্তূপ। এক কোণে অর্ণব একটা লোহার আলমারি দেখতে পেল, যেটা তালাবদ্ধ ছিল না। দরজা খুলে ভেতরে হাত দিতেই কয়েকটা পুরনো নথি আর কিছু সাদা কাগজের ফাইল হাতে এল। কিন্তু সবার নিচে একটা কাপড়ে মোড়া জিনিস পাওয়া গেল। কাপড় সরাতেই বেরিয়ে এলো ছোট্ট একটা রেকর্ডিং মেশিন। মেশিনটা চালাতেই ভেতর থেকে ভেসে এল এক গম্ভীর পুরুষ কণ্ঠ। আমরা ঠিক করেছি, যদি ও প্রমাণ জমা দেয় তাহলে ওর জন্য এটাই শেষ রাত হবে। অর্ণব থমকে গেল। কণ্ঠটা রাঘবেন্দ্রর, আর পাশে ফিসফিস করা আরেকটা কণ্ঠ। সেটা রতনবাবুর। হঠাৎ পেছন থেকে কারো পদশব্দ শোনা গেল। অর্ণব ঘুরে তাকাতেই দেখল দরজার ফাঁকে রাঘবেন্দ্র দাঁড়িয়ে আছে, ঠোঁটে অদ্ভুত হাসি। বাহ, তুমি তো বেশ কৌতূহলী, সে বলল ধীর স্বরে, কিন্তু আমার মনে হয় এবার তোমার ফিরে যাওয়া উচিত। যদি ফিরে যেতে চাও। অর্ণব বুঝল সে বিপদে পড়েছে, আর এখান থেকে বেরোনোই এখন তার একমাত্র লক্ষ্য। গুদামের ভেতর বাতাস যেন হঠাৎ আরও ভারী হয়ে উঠল। রাঘবেন্দ্র দরজার সামনে দাঁড়িয়ে গম্ভীরভাবে অর্ণবের দিকে তাকিয়ে আছে। যা পেয়েছ সেটা ভুলে যাও, অর্ণব। এই শহরে কিছু কথা ভুলে যাওয়া ভালো। তার কণ্ঠ শান্ত, কিন্তু চোখে হিংস্র আগুন। অর্ণব ধীরে ধীরে পিছোতে লাগল, হাতে শক্ত করে ধরে আছে রেকর্ডিং মেশিনটা। আপনার ভয়টা আমি বুঝি, কিন্তু সত্য চাপা দিলে ওটা একদিন ফেটে যাবে। রাঘবেন্দ্র হেসে বলল, তুমি মনে করছো তুমি খুব বুদ্ধিমান, কিন্তু একটা কথা মনে রেখো, গেমে যে আগে চাল দেয় সেই জয় হয়। হঠাৎই সে হাততালি দিল, আর পেছন দিক থেকে দুজন লোক এসে অর্ণবের পথ আটকাল। তাদের হাতে ভারী লাঠি। অর্ণব বুঝল এই মুহূর্তে লড়াই নয়, পালানোই একমাত্র উপায়।
সে হঠাৎ পাশের ভাঙা জানালা দিয়ে ঝাঁপ দিল। কাচের টুকরো হাতে কেটে গেল, কিন্তু ব্যথার দিকে তাকানোর সময় নেই। বাইরে এসে সে গলির দিকে দৌড়াতে শুরু করল। বৃষ্টির পানিতে রাস্তা পিচ্ছিল, তবুও সে পিছনে না তাকিয়ে ছুটে চলল। কিন্তু ঠিক তখনই দূরে দেখল সুন্দরী দাঁড়িয়ে আছে, মুখে ভয় আর কৌতূহলের ছাপ। অর্ণব, তুমি এখানে কি করছো? সুন্দরী চিৎকার করে বলল। অর্ণব দম নিতে নিতে উত্তর দিল, তুমি এখানে কেন এসেছ? এটা নিরাপদ না। তার কথার মাঝেই পেছন থেকে রাঘবেন্দ্র বেরিয়ে এল, সঙ্গে সেই দুইজন লোক। রাঘবেন্দ্র ঠান্ডা স্বরে বলল, সুন্দরী, তুমি ভুল জায়গায় এসেছ গু। অর্ণব সুন্দরীর হাত ধরে বলল, দৌড়াও। দুজনেই দৌড় শুরু করল, কিন্তু গলির এক কোণে এসে দেখল সামনে লোহার গেট বন্ধ, তালা লাগানো। রাঘবেন্দ্র ধীরে ধীরে এগিয়ে আসছে, মুখে এমন হাসি যা দেখে শরীর কাঁপে। এখন গেমটা মজার হবে, সে বলল, দেখি কে কার জন্য কি ত্যাগ করতে পারে গু। অর্ণব বুঝল এই ফাঁদ শুধু তার জন্য নয়, সুন্দরীকেও টেনে আনা হয়েছে খেলায়। ঠিক আছে, তাহলে সুন্দরী গল্পের দ্বাদশ পর্ব শুরু করছি। এবার অর্ণব আর সুন্দরী গেটের ফাঁদ এড়িয়ে পালানোর চেষ্টা করবে, কিন্তু ভুল করে এমন এক জায়গায় ঢুকে পড়বে যা পুরো রহস্যের কেন্দ্রে নিয়ে যাবে। লোহার গেটের সামনে দাঁড়িয়ে অর্ণব এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। দূর থেকে রাঘবেন্দ্রর পায়ের শব্দ কাছে আসছে। সে দ্রুত চারপাশে তাকিয়ে বলল, ওদিকে, ওই ভাঙা দেয়ালটার পাশে একটা সরু পথ আছে কি। সুন্দরী দ্বিধা না করে তার সঙ্গে দৌড় দিল। পথটা গাছপালা আর ঝোপে ভরা, কিন্তু শেষে গিয়ে খুলে গেল একটা পুরনো ইটের বাড়ির সামনে। বাড়িটার জানালা দরজা সব বন্ধ, কিন্তু পেছনের দিকে একটা আধখোলা দরজা দেখা গেল। অর্ণব দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই এক গুমোট স্যাঁতসেঁতে গন্ধ নাকে এল। মেঝেতে পুরনো কাঠের বাক্স, ছেঁড়া কাপড় আর ধুলো জমে আছে বছর ধরে। কিন্তু ঘরের মাঝখানে রাখা একটা বড় টেবিলের উপর ছড়ানো পুরনো নকশা দুজনের দৃষ্টি আটকাল। সুন্দরী টেবিলের ধুলো মুছে নকশা দেখতে লাগল। এগুলো তো নদীর ধার আর গুদামের মানচিত্র। অর্ণব লক্ষ্য করল মানচিত্রের এক কোণে লাল কালি দিয়ে গোল ঘেরা জায়গা, আর পাশে লেখা, অভিযান শেষ, সব প্রমাণ এখানে পোতা আছে গি। ঠিক তখনই উপরের তলা থেকে শব্দ এল, কারো ভারী পদশব্দ, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে। অর্ণব সুন্দরীর কানে ফিসফিস করে বলল, আমরা এখানে একা না গি। দুজনেই দ্রুত একটা আলমারির আড়ালে লুকাল। সিঁড়ি বেয়ে নামা লোকটা কাছে আসতেই অর্ণব দেখল তার হাতে রিভলভার আর মুখে মুখোশ। লোকটা টেবিলের দিকে গিয়ে নকশাগুলো দেখতে লাগল, তারপর নিজের পকেট থেকে কিছু কাগজ বের করে নকশার সঙ্গে বদলে রাখল। অর্ণব সুন্দরীর হাত চেপে ধরল। ও নকশাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখন নড়লেই ধরা পড়ব গু। হঠাৎ বাইরে থেকে রাঘবেন্দ্রর গলা ভেসে এল, তুমি কি পেলে? মুখোশধারী লোকটা চমকে তাকালো, আর অর্ণবের মনে হল এটাই সুযোগ, যতক্ষণ তারা একে অপরের দিকে মন দিচ্ছে ততক্ষণ পালানো সম্ভব। মুখোশধারী লোক আর রাঘবেন্দ্র কথা বলায় ব্যস্ত, সেই ফাঁকেই অর্ণব সুন্দরীর হাত টেনে ইশারা করল, চলো এখনই। দুজনেই নিঃশব্দে আলমারির আড়াল থেকে বেরিয়ে টেবিলের দিকে এগিয়ে গেল। অর্ণব তাড়াহুড়োতে নকশার মতো দেখতে কাগজটা তুলে নিল, আর পেছনের দরজা দিয়ে বেরিয়ে সরু গলির ভেতর দৌড় শুরু করল। বৃষ্টি তখন হালকা ঝিরঝিরে, গলির ভেতরে শুধু ভেজা মাটির গন্ধ আর নিজেরা দৌড়ানোর শব্দ। অনেকটা পথ পেরিয়ে যখন তারা থামল, দুজনেই হাঁপাচ্ছিল। ওটা খুলে দেখো, সুন্দরী বলল। অর্ণব কাগজটা খুলতেই ভেতরে দেখা গেল কয়েকটা হাতে লেখা নাম, পাশে তারিখ আর অদ্ভুত কোডের মতো সংখ্যা। নিচে মোটা অক্ষরে লেখা, শেষ পর্যায়ের তালিকা গু। সুন্দরী অবাক হয়ে বলল, এগুলো কার নাম? আর এই শেষ পর্যায় মানে কি? অর্ণব মন দিয়ে পড়তে লাগল। প্রথম নামটাই পরিচিত, রতন সেনগুপ্ত। দ্বিতীয় নাম দেবাশিস ঘোষাল। তৃতীয় নাম সুন্দরী দত্ত। সুন্দরীর চোখ বড় হয়ে গেল। আমার নাম কেন এখানে? অর্ণব কণ্ঠ নিচু করে বলল, মানে এই তালিকা হয়তো তাদের, যাদের পরবর্তী টার্গেট করা হবে উ। ঠিক তখনই রাস্তার মোড়ে একটা গাড়ি এসে থামল। কাচ নামাতেই দেখা গেল ভেতরে বসে আছে রাঘবেন্দ্র, ঠোঁটে অদ্ভুত হাসি। সে হাত তুলে ইশারা করল, যেন বলছে খেলা এখনো শেষ হয়নি গু। অর্ণব দ্রুত কাগজটা ভাঁজ করে ব্যাগে রাখল। সে জানে এখন আর শুধু রহস্য সমাধান নয়, সুন্দরীর জীবন বাঁচানোই আসল লক্ষ্য। রাতের অন্ধকারে শহরের এক প্রান্তে দাঁড়িয়ে অর্ণব মোবাইলের স্ক্রিনে একটা ঠিকানা দেখছে।
এই ঠিকানাই তাকে দিয়েছিল পুরনো সাংবাদিক বন্ধু রোহিত, যিনি বলেছিলেন, তুমি যাকে খুঁজছ সে অনেক কিছু জানে, কিন্তু সাবধান, ও কারো ওপর ভরসা করে না আগে। অবশেষে তারা পৌঁছালো নদীর ধারের পুরনো নৌকা মেরামতের গুদামে। ভেতরে মৃদু আলো জ্বলছে, আর নৌকাগুলোর মধ্যে এক কোণে বসে আছে এক বৃদ্ধ, লম্বা দাড়ি, চোখে ধূসর কাচের চশমা। বৃদ্ধ ধীরে মাথা তুলে বলল, তোমরা কি রতন সেনগুপ্তকে চেনো? অর্ণব অবাক হয়ে বলল, আপনি তাকে চেনেন? বৃদ্ধ হালকা হাসল, চেনা মানে? রতন আর আমি একসাথে ছিলাম সেই কমিটির সদস্য যারা এই শহরের কালো ব্যবসার গোপন নথি সংরক্ষণ করত। সুন্দরী কাগজটা এগিয়ে দিয়ে বলল, এখানে নামের তালিকা আছে। আমার নামও কেন? বৃদ্ধের মুখ হঠাৎ গম্ভীর হয়ে উঠল। এই তালিকা তাদের, যারা এমন কিছু জানে বা দেখতে পেয়েছে যা ওরা বাইরে বেরোতে দিতে চায় না। রাঘবেন্দ্র এখন এই তালিকার সবাইকে একে একে সে থেমে গেল, কিন্তু চোখের দৃষ্টি বলছিল বাকিটা। অর্ণব জিজ্ঞেস করল, রতনবাবু তাহলে সব জানতেন, কেন আমাদের বলেননি? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলল, কারণ রতনও হুমকি পেয়েছিল। সে তোমাদের রক্ষা করতে চেয়েছিল, কিন্তু জানত যদি মুখ খোলে সবাই মারা যাবে। ঠিক তখনই বাইরে গুলির শব্দ হল। বৃদ্ধ চমকে উঠে বলল, ওরা এসে গেছে। এই নৌকাঘাটের পিছনের দরজা দিয়ে পালাও। অর্ণব আর সুন্দরী ছুটে গেল পিছনের দরজার দিকে, কিন্তু সেখানে গিয়ে দেখল রাঘবেন্দ্র দাঁড়িয়ে আছে, হাতে রিভলভার আর ঠোঁটে সেই পুরনো শীতল হাসি। নৌকাঘাটের পিছনের সরু পথে দাঁড়িয়ে রাঘবেন্দ্র রিভলভার তুলল, তার ঠোঁটে বিদ্রুপের হাসি। অর্ণব, এতদিন তুমি ভেবেছ তুমি আমাকে হারাবে? খেলা তো আমি বানিয়েছি। সুন্দরী কেঁপে উঠে অর্ণবের হাত চেপে ধরল। অর্ণব শান্ত গলায় বলল, তুমি হয়তো খেলা বানিয়েছ, কিন্তু আজ শেষ চালটা আমার। ঠিক তখনই দূর থেকে পুলিশের সাইরেনের শব্দ ভেসে এল। রাঘবেন্দ্র একটু চমকাল। পুলিশ? অর্ণব মৃদু হাসল, হ্যাঁ, তুমি ব্যস্ত ছিলে আমাদের ফাঁদে ফেলতে, আর আমি ব্যস্ত ছিলাম তোমার প্রতিটা কথা, প্রতিটা অপরাধের রেকর্ডিং পাঠাতে আমার সাংবাদিক বন্ধুদের কাছে। বৃদ্ধ সাক্ষী গোপনে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল, আর রোহিত সেই তথ্য থানায় পৌঁছে দিয়েছিল। কয়েক সেকেন্ডের মধ্যে পুলিশ গলির দুই দিক আটকে দিল। রাঘবেন্দ্র গুলি চালাতে যাচ্ছিল, কিন্তু সুন্দরী দ্রুত তার হাত ধরে টান দিল, গুলি ছুটে গিয়ে পানিতে পড়ল। পুলিশ ঝাঁপিয়ে পড়ে রাঘবেন্দ্রকে মাটিতে ফেলে দিল। রাঘবেন্দ্র চিৎকার করল, তুমি ভাবছ তুমি জিতেছ? আমার মতো মানুষ এই শহরে আরও আছে। অর্ণব শান্ত গলায় উত্তর দিল, হতে পারে, কিন্তু আজ অন্তত একজনের খেলা শেষ। কয়েকদিন পরে শহরের পত্রিকায় বড় শিরোনাম, কালো ব্যবসার মূল হোতা গ্রেপ্তার, সুন্দরী দত্তের সাহসিকতায় ফাঁস হল অপরাধ জাল। রতনবাবুর রেখে যাওয়া নথি থেকে জানা গেল বহু বছরের দুর্নীতির প্রমাণ, যা এখন আদালতের হাতে। সন্ধ্যায় নদীর ধারে দাঁড়িয়ে সুন্দরী বলল, তুমি না থাকলে আমি বাঁচতাম না। অর্ণব হেসে বলল, তুমি না থাকলে আমি লড়াই করতাম না। নদীর জলে সূর্যের শেষ আলো পড়ছিল, বাতাসে ছিল মুক্তির স্বস্তি। শহর হয়তো পুরোপুরি বদলাবে না, কিন্তু দুজনের মনে ছিল, যেখানে সাহস আছে সেখানেই আশার আলো জ্বলে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।